ফাল্গুনী মধুপুর গ্রামে তার বাবা এবং মায়ের সঙ্গে বাস করত, আর সে খুবই সহজ সরল গ্রাম্য একজন মেয়ে ছিল। একদিন ফাল্গুনী দেখে তাদের বাড়ির সামনে এক বড় গাড়ি এসে দাঁড়ায়, আর খুবই ছোট পোশাক পরে এবং মুখে দারুণ সুন্দর মেকআপ করে একজন মেয়ে সেই গাড়ি থেকে নেমে দাঁড়ায়, যা দেখে ফাল্গুনী প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওমা, মা দেখো, আমাদের বাড়ির সামনে একটা কত বড় গাড়ি এসে দাঁড়িয়েছে। আমাদের গ্রামে এত বড় গাড়ি করে কি এলো বলতো? ওই দেখো, গাড়ি থেকে একটা কত সুন্দর দেখতে মেয়ে নামছে। আরে এই মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে হিরোইন। মা, মনে হচ্ছে আমাদের গ্রামে কোনো ফিল্মের শুটিং হবে, দেখো না একবার। এই বলে ফাল্গুনী বাইরে বেরিয়ে আসে। আপনি কোথায় যেতে চাইছেন ম্যাডাম? আর আপনি কোথা থেকে এসেছেন? আপনি না দেখতে ভীষণ সুন্দর। আপনি কি কোনো হিরোইন নাকি? আপনার নাম কি? ফাল্গুনীর কথা শুনি সেই মডার্ন ড্রেস পরা সুন্দর দেখতে মেয়েটি প্রচন্ড পরিমাণে জোরে জোরে হাসতে শুরু করে, আর যা দেখে ফাল্গুনী খুবই অবাক হয়। ফাল্গুনী, তুই এখনো পর্যন্ত মূর্খই থেকে গেলি? তোর মধ্যে কোনো পরিবর্তন আসেনি? গ্রামে থাকলে যা হয় আর কি, গ্রামের মানুষেরা এখনো কোনো উন্নতি করতে পারেনি। তবুও ভেবেছিলাম আমি তোর মধ্যে হয়তো কিছু পরিবর্তন আসবে। ইস, তোদের গ্রামে যেরকম অবস্থা, তোরও অবস্থা সেরকমই বাজে। চারিদিকে নোংরা ময়লা গোবর পড়ে আছে, সেই সাথে তোর জামাটাও তো ভীষণ নোংরা। তোকে দেখে মনে হচ্ছে 1 বছর হয়ে গেছে তুই স্নান করিসনি। আরে ম্যাডাম, আপনি কে? আপনি প্লিজ আপনার নামটা বলুন, আমি আপনাকে চিনতে পারছি না। আর আপনি আমাকে চিনলেন কি করে? আরে মূর্খ, আমি অঙ্কিতা, তোর ছোটবেলার বন্ধু। চিনতে পারছিস না? চিনতে না পারাটাই স্বাভাবিক। এখন তো আমি আর আগের মতো নেই। আমি এখন আমাদের শহরের সবচেয়ে বড় মডেল হয়ে গেছি, সেই জন্যই তুই আমাকে চিনতে পারছিস না। অঙ্কিতার কথা শুনে ফাল্গুনী প্রচন্ড পরিমাণে খুশি হয়। ও, তুই অঙ্কিতা? সত্যি বলছি অঙ্কিতা, তোকে একদম চেনাই যাচ্ছে না। আমি প্রথমে দেখে তোকে তো হিরোইন মনে করেছি। তুই দেখতে অনেক সুন্দর হয়ে গেছিস। আর তুই কি মেকআপ করেছিস রে? শহরে গিয়ে নিশ্চয়ই তুই মেকআপ করা শিখে গেছিস, তাই না? এই, তুই কি আমাকে একটু মেকআপ করতে শিখিয়ে দিবি? আমি না কোনোদিনও মেকআপ ব্যবহার করিনি। আর মা বলছিল আমাকে নাকি কয়েকদিনের মধ্যে ছেলেপক্ষ দেখতে আসবে। এসব দামি দামি মেকআপ প্রোডাক্ট গ্রামের মূর্খ মেয়েদের জন্য তৈরি করা হয়নি। তোর কি সামর্থ্য আছে এরকম দামি দামি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করার? তুই কি ভেবেছিস আমার মতো মেকআপ করলে তুই বুঝি দেখতে সুন্দর হয়ে যাবি? মোটেই না। তবে তুই একটা কাজ করতে পারিস। এই যে আশেপাশে তো গোবর পড়ে আছে দেখতে পাচ্ছিস, গোবর তুলে নিজের মুখে মেখে নে, তাহলে দেখবি তুই দেখতে সুন্দর হয়ে যাবি। গ্রামের মেয়েদের জন্য একেবারে উপযুক্ত মেকআপ। এভাবে অঙ্কিতা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাল্গুনীকে প্রচন্ড পরিমাণে অপমান করতে থাকে। তবুও ফাল্গুনী হাসি মুখে সবটা মেনে নেয়, কারণ ফাল্গুনী খুবই সহজ সরল প্রকৃতির ছিল। তাই সে বারে বারে অঙ্কিতাকে তাদের বাড়ির মধ্যে গিয়ে বসতে বলে। কিন্তু অঙ্কিতা কিছুতেই ফাল্গুনীদের গরিব বাড়িতে যেতে চায় না। আসলে অঙ্কিতা এবং ফাল্গুনী দুজনেই গ্রামের মেয়ে ছিল। অঙ্কিতার জন্মও ওই গ্রামেই হয়েছিল। 10 বছর আগে পর্যন্ত অঙ্কিতা এবং তার বাবা মা মধুপুর গ্রামেই বাস করত। কিন্তু পরবর্তীকালে অঙ্কিতার বাবার চাকরি শহরে ট্রান্সফার হয়ে গেলে তারা সপরিবারে শহরে গিয়ে থাকতে শুরু করে। আর শহরে যাওয়ার পর অঙ্কিতা নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়। যাক, এত বছর পর তোকে দেখে খুব মজা হলো। যেটা বলতে এসেছি তোকে সেটা বলি। সামনের মাসে আমার বিয়ে। আমি আমার বন্ধুদের সবাইকে নিমন্ত্রণ করছি, তাই ভাবলাম তোকেও নিমন্ত্রণ করা যেতেই পারে। অঙ্কিতার বিয়ের কথা শুনি ফাল্গুনী প্রচন্ড পরিমাণে খুশি হয়। তবে হ্যাঁ, তুই কিন্তু আমার বিয়েতে আবার মুখে গোবর মেখে নিমন্ত্রণ খেতে চলে যাস না। যদি পারিস সুন্দর করে মুখে একটু মেকআপ করবি। আমি জানি তুই মেকআপের মও বুঝিস না, তবু মুখে একটু ফেস পাউডার মাখিস, চোখে কাজল, লিপস্টিক এগুলো অন্তত ব্যবহার করিস, তাহলে যদি তোকে দেখতে একটু সুন্দর লাগে। এই বলে অঙ্কিতা সেখান থেকে চলে যায়। আর অঙ্কিতা ফাল্গুনীকে নিমন্ত্রণ করায় ফাল্গুনী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই সে অঙ্কিতার বিয়েতে যাবে বলে টাকা জমাতে শুরু করে, যাতে সে কিছু মেকআপ প্রোডাক্ট কিনতে পারে আর অঙ্কিতার বিয়েতে মেকআপ করে যেতে পারে। মেকআপ করার পর অঙ্কিতা কতটা সুন্দর হয়ে গেছে। আগে তো অঙ্কিতা দেখতে অতটাও সুন্দর ছিল না। এমনকি ছোটবেলায় সবাই বলতো আমি অঙ্কিতার থেকে দেখতে অনেক বেশি সুন্দর। অঙ্কিতার গায়ের রঙও তো অনেকটা চাপা ছিল, কিন্তু এখন অঙ্কিতা আমার থেকেও দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। সবই মেকআপের জাদু। আমিও যদি মেকআপ ব্যবহার করি তাহলে অঙ্কিতার মতো সুন্দর হয়ে যাব। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর অঙ্কিতার বিয়ের দিন ফাল্গুনী বাজার থেকে খুবই কম দামে ফেস পাউডার, লিপস্টিক এবং কাজল কিনে নিয়ে আসে।
হ্যাঁ, আমাকে অঙ্কিতা এগুলোই কিনতে বলেছিল। পাউডার বলেছিল, লিপস্টিক বলেছিল, কাজল বলেছিল। আমার মনে থাকবে না বলে আমি তো লিখেও রেখেছিলাম। এগুলো ব্যবহার করলেই আমি অঙ্কিতার মতো দেখতে সুন্দর হয়ে যাব। কালকে আমি এই সাজগোজের জিনিসগুলো দিয়ে সুন্দর করে মেকআপ করে অঙ্কিতার বিয়েতে যাব। অঙ্কিতা কালকে আমাকে দেখে অবাক হয়ে যাবে। এই বলে ফাল্গুনি অঙ্কিতার বিয়েতে যাবে বলে তার মায়ের কাছ থেকে একটা শাড়ি চেয়ে পরে নেয় আর ফেস পাউডার, লিপস্টিক এবং কাজল দিয়ে সাজতে বসে পড়ে। কিন্তু ফাল্গুনি এর আগে কখনো ফেস পাউডার, লিপস্টিক কিংবা কাজল অথবা অন্য কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেনি। তাই ঠিক কতটা পরিমাণে ফেস পাউডার অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কাজল পরতে হয় এবং লিপস্টিক কিভাবে লাগাতে হয় ফাল্গুনির কোন রকম ভাবে ধারণা ছিল না। তাই সে মুখে অনেক বেশি করে পাউডার মেখে নেয়। এর ফলে তার মুখ দেখতে একেবারে সাদা হয়ে যায়। আর লিপস্টিক পরতে গিয়ে সে অতিরিক্ত পরিমাণে লিপস্টিক পরায় ঠোঁটের বাইরের অংশেও লিপস্টিক বেরিয়ে আসে আর খুব মোটা করে কাজল পরে নেয়। এর ফলে তার চোখ দুটো কালো কালো হয়ে যায়। আর এভাবেই ফাল্গুনি মেকআপ করতে গিয়ে নিজেকে ভীষণই অদ্ভুত ভাবে সাজিয়ে ফেলে। আর সেই অবস্থাতেই সে অঙ্কিতার বিয়েতে চলে যায়। বিয়ে বাড়ির সকলেই ফাল্গুনিকে দেখে চমকে ওঠে আর সবাই মিলে অঙ্কিতাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। আরে, এই পাগলিটা বিয়ে বাড়িতে কোথা থেকে ঢুকে এলো? কিরে অঙ্কিতা, তোদের বিয়ে বাড়িতে কোনো সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করিসনি? আমার তো প্রথমেই পাগলিটাকে দেখে কোনো ডাইনি বলে মনে হলো। রিয়েলি আমি ভীষণ ভয় পেয়ে গেছি। প্লিজ এই পাগলিটাকে বাইরে বের কর। আরে না না, এ পাগলি নয়। আসলে আমি তোদের এন্টারটেনমেন্টের জন্য এই মেয়েটাকে জোকার সাজিয়েছি। আমি তো এই মেয়েটাকে টাকা দিয়ে হায়ার করেছি যাতে তোদেরকে একটু আনন্দ দিতে পারি। তবে এই মেয়েটা একটু বেশি অদ্ভুত সেজে ফেলেছে, দেখতে একেবারে পেতনি মনে হচ্ছে। এভাবে অঙ্কিতার বিয়ের দিন অঙ্কিতা তার বন্ধু বান্ধবদের সঙ্গে মিলিতভাবে ফাল্গুনির ভীষণ পরিমাণে অপমান করে। আর সকলের মুখে এরকম অপমানজনক কথা শুনি ফাল্গুনির চোখে জল চলে আসে আর সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে। ফাল্গুনিকে এরকম ভাবে কান্নাকাটি করতে দেখে অঙ্কিতার হবু ছোট দেওর রাহুল সেখানে চলে আসে। আরে বৌদি, এরকম ভাবে কারোর অপমান করা উচিত নয়। দেখছো না মেয়েটা কত কাঁদছে। তুমি তো বললে এটা তোমার গ্রামের বন্ধু। নিজের বন্ধুকে কেউ কখনো এরকম ভাবে অপমান করে? তোমার বন্ধু মেকআপ প্রোডাক্ট ব্যবহার করতে পারে না, সেই জন্য এরকম সেজে ফেলেছে। তুমি তো চাইলে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিতেও পারো। আরে কাম অন রাহুল, এই মেয়েটাকে এত বেশি পাত্তা দেওয়ার কিছু নেই। আমি তো শুধুমাত্র একে ইনসাল্ট করার জন্যই এখানে ইনভাইট করেছিলাম। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন সবাই বলতো আমার চেয়ে নাকি ফাল্গুনি দেখতে বেশি সুন্দর। তাই বড় হওয়ার পর আমি দেখিয়ে দিলাম আসল সুন্দর কে আর কার জায়গা কোথায়। এই বলে অঙ্কিতা সেখান থেকে চলে যায় আর ফাল্গুনি চোখে জল নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু কিছুদিনের মধ্যেই রাহুল একদিন সময় বের করে ফাল্গুনিদের বাড়িতে এসে পৌঁছায়। আর সেখানে এসে ফাল্গুনিকে দেখে রাহুল প্রচন্ড পরিমাণে অবাক হয়। তুমি কি ফাল্গুনি নাকি অন্য কেউ? অঙ্কিতা বৌদির বন্ধু তো তুমি? হ্যাঁ, আমি ফাল্গুনি। বলুন আপনার কি চাই? আপনি এখানে কেন এসেছেন? সেদিন আমাকে দেখলেন আর আজকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? না না, ভুলে যাইনি। আসলে আপনাকে দেখে চিনতেই পারছি না, কারণ মেকআপ ছাড়া আপনাকে দেখতে অপরূপা সুন্দরী মনে হচ্ছে। আপনি দেখতে ভীষণই সুন্দর আর আমার আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। আর আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন? রাহুলের কথা শুনে ফাল্গুনি খুবই রেগে যায়, কারণ ফাল্গুনি মনে করে রাহুল হয়তো আবার তাকে অপমান করার জন্য এখানে এসেছে। কিন্তু রাহুল কোন রকম ভাবে মিথ্যা কথা বলে না, কারণ সত্যিই ফাল্গুনি ন্যাচারালি দেখতে ভীষণ পরিমাণে সুন্দর ছিল। এমনকি অঙ্কিতার থেকেও ফাল্গুনি দেখতে অনেক বেশি সুন্দর। তাই রাহুল ফাল্গুনির সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। আপনাদের কি সমস্যা বলুন তো? আপনারা বড়লোক বলে, আপনারা শহরের মানুষ বলে আমাদের গ্রামের মানুষদের খেলনা মনে করেছেন? আমাদের কি কোনো মন নেই? সেদিন এত অপমান করার পরও আপনাদের শান্তি হলো না, আজকে আবার আমার বাড়িতে এসেছেন আমাকে অপমান করতে। আমি সত্যি বলছি ফাল্গুনি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তুমি এটা কেন বিশ্বাস করতে চাইছো না? তুমি দেখতে ভীষণ সুন্দর, আমার বৌদির থেকেও দেখতে অনেক বেশি সুন্দর। আর আমার বৌদিকে শুধুমাত্র মেকআপ করার পরেই ভালো লাগে, কিন্তু ন্যাচারালি বৌদি দেখতে ভালো নয়। শুধু বৌদি নয়, আমি তোমার মতো সুন্দরী মেয়ে আজ পর্যন্ত কাউকে দেখিনি। তুমি তোমার সৌন্দর্যকে কাজে লাগিয়ে জীবন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। তুমি আমাকে বিয়ে করে আমার সঙ্গে শহরে চলো, দেখবে তোমার জীবন পাল্টে যাবে। তুমি একদিন আমার বৌদির থেকে অনেক বড় মডেল হতে পারবে। না, কিছুতেই না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ এখন আমি আপনার যোগ্য নই। এখন হয়তো আমার রূপ দেখে আমাকে আপনার পছন্দ হচ্ছে, কিন্তু বিয়ের কিছুদিন পর আমাকে হয়তো আপনার আর ভালো লাগবে না। তখন সেই শহুরে মডার্ন মেয়েদেরকে আপনার পছন্দ হবে। তাই আমি আগে শহুরে মেয়েদেরকে টেক্কা দেওয়ার জন্য নিজেকে যোগ্য প্রমাণিত করতে চাই। আপনি যদি বিয়ের আগে আমাকে হেল্প করতে পারেন তাহলে বলুন। ঠিক আছে ফাল্গুনি, আমার কোনো সমস্যা নেই। তুমি যা বলবে তাই হবে। আমার মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। তবে হ্যাঁ, তুমি যখন বড় মডেল হয়ে যাবে তখন কিন্তু আবার আমাকে রিজেক্ট করে দিও না।
রাহুলের কথা শুনে ফাল্গুনী লজ্জা পেয়ে যায়। আর এভাবেই ধীরে ধীরে রাহুল এবং ফাল্গুনীর মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। রাহুল কিছুদিন পর ফাল্গুনীকে সঙ্গে করে শহরের একটা বড় পার্লারে নিয়ে যায়। আর সেখানে প্রতিনিয়ত ফাল্গুনীর স্কিন কেয়ার করা হয়, ফেসিয়াল করা হয়, এমনকি তার হেয়ার স্টাইলও চেঞ্জ করে দেওয়া হয়। এর ফলে ফাল্গুনী দেখতে আরো সুন্দর হয়ে যায়। এরকম ভাবেই কিছুদিন কাটে। আর একদিন ফাল্গুনী, আমাদের কাছে একটা দারুণ সুযোগ এসেছে। আমাদের শহরে সেপ্টেম্বর মাসে প্রত্যেক বছর একটা মডেলিং কম্পিটিশনের আয়োজন করা হয়, আর প্রত্যেক বছর আমার বৌদিই কম্পিটিশন জেতে, কিন্তু এবারের কম্পিটিশনটা তোমাকে জিততে হবে। এই শুনে ফাল্গুনী একটু ভয় পেয়ে যায়। কি? না না, আমি এসব কম্পিটিশনে জিততে পারবো না রাহুল, কারণ তুমি তো জানো আমি মেকআপ করতে পারি না, আর আমি মেকআপ করতেও চাই না। আমি সাধারণ ভাবেই থাকতে চাই, মেকআপ করলে আমাকে ভালো দেখায় না। তোমাকে নিজে থেকে মেকআপ করতে হবে না, আমি তোমাকে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে নিয়ে যাব। ওই মেকআপ আর্টিস্ট তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবে। তবে হ্যাঁ, তুমি দেখতে এমনিতেই সুন্দর, তাই মেকআপের কোনো প্রয়োজনও নেই। সেই জন্য আমি মেকআপ আর্টিস্টকে বলবো তোমার মুখে যেন একদম ন্যাচারাল মেকআপ করে দেয়, যাতে সবাই তোমার ন্যাচারাল বিউটি দেখে যেন পাগল হয়ে যায়। এই শুনে ফাল্গুনী খুবই খুশি হয়। আর দেখতে দেখতে মডেলিং কম্পিটিশনের দিন চলে আসে। সেদিন অঙ্কিতাও খুব সুন্দর করে সেজে কম্পিটিশনে অংশ নিতে চলে যায়। আর সেখানে গিয়ে ফাল্গুনীকে স্টেজে দেখে অঙ্কিতা একেবারে চমকে ওঠে। ফাল্গুনীকে দেখে অঙ্কিতা চিনতেই পারে না, কারণ মডেল সেজে ফাল্গুনীকে একেবারে দুর্দান্ত সুন্দর লাগে। কিন্তু ফাল্গুনী কোন রকম ভাবে হেভি মেকআপ করে না, যতটা সম্ভব তার মুখে একদমই কম প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয়। আর এর ফলে তাকে দেখতে ভীষণই ন্যাচারাল সুন্দর বলে মনে হয়। কিন্তু সেখানে উপস্থিত অন্যান্য প্রতিযোগীরা অতিরিক্ত পরিমাণে মেকআপ ব্যবহার করায় নিজেদের আসল চেহারা পুরোপুরি ভাবে তারা ঢেকে ফেলে। আর এই দেখে সেই কম্পিটিশনের জজেরা ফাল্গুনীকেই উইনার হিসেবে ঘোষণা করে। এই শুনে অঙ্কিতা আরো বেশি রেগে যায়। বৌদি, মিট মাই উড বি ওয়াইফ মিস ফাল্গুনী। আশা করছি ফাল্গুনীকে তোমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ফাল্গুনী রাহুলকে বিয়ে করতে চায় না, কারণ সে এখনো আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চায়। আর কিছুদিন সময় যেতে না যেতেই অনেক বড় বড় মডেলিং কোম্পানি থেকে ফাল্গুনী অনেক ভালো ভালো অফার পায়। এর ফলে একজন সফল মডেল হতে ফাল্গুনীর খুব বেশি সময় লাগে না। আর কয়েক মাসের মধ্যেই ফাল্গুনী সেই শহরের সবচেয়ে বড় মডেল হিসেবে তকমা পায়। আর এভাবেই নিজেকে যোগ্য প্রমাণিত করার পর ফাল্গুনী শেষ পর্যন্ত রাহুলকে বিয়ে করে। আর এই দেখে অঙ্কিতার অহংকার ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রোহিত তার বউ মনিকার সঙ্গে একটি বড় শহরের ফ্ল্যাটে থাকত। রোহিত পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, আর রোহিতের বউ ছিল একজন হাউসওয়াইফ। অন্যদিকে রোহিতের মা মীনাক্ষী দেবী মধুপুর গ্রামে একা একাই থাকত। একদিন রোহিত তার মাকে ফোন করে। আমরা দুজনেই ভালো আছি মা, কিন্তু তুমি আর কতদিন একা একা গ্রামে থাকবে? তুমি এবার শহরে চলে এসো। আমি সারাদিন তো অফিসে থাকি, আর তোমার বৌমা সারাদিন বাড়িতে একা একা বিরক্ত হয়। তাই তুমি শহরে চলে এলে তোমরা বউ শাশুড়ি মিলে একসঙ্গে গল্প করার সুযোগও পাবে, কেউ বিরক্ত হবে না। আমারও তো ইচ্ছা হয় রে বাবা, তোদের সঙ্গে গিয়ে শহরে থাকি, কিন্তু আমার এই গ্রাম ছেড়ে, গ্রামের মাটি ছেড়ে, গ্রামের ঘর বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবলেই কেমন যেন কষ্ট হয়। ঠিক আছে, অনেকদিন তো হলো, এখনো পর্যন্ত বৌমার মুখও দেখতে পারলাম না। শহরে না গেলে আর হচ্ছে না দেখছি। ঠিক আছে মা, আমি তোমার ট্রেনের টিকিট কেটে দিচ্ছি, তুমি সাবধানে চলে আসবে। আমি তোমাকে স্টেশনে নিতে যাব, কেমন? 4-5 দিনের মধ্যেই মীনাক্ষী দেবী শহরে ছেলে বৌমার ফ্ল্যাটে চলে আসে। মীনাক্ষী দেবী বাড়িতে ঢুকতেই মনিকা এক গ্লাস জল নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে আসে। মনিকা জিন্স টপ পরেছিল, সেই সাথে খুবই ছোট করে চুল কেটে সে হেয়ার স্টাইল করেছিল। এটা কে রে বাবা? তোর শহরের বন্ধু নাকি? যাকে দেখতে এখানে এলাম তাকে ডেকে নিয়ে আয়। আমার বৌমা কোথায়? মা, এটাই তো তোমার বৌমা মনিকা। তুমি তোমার বৌমাকে চিনতে পারছো না? সে কি এরকম বাচ্চাদের মতো চুল কেটেছে কেন? আর এসব কি ধরনের পোশাক আশাক পরেছে? বাবারে বাবা, এত কষ্ট করে এতটা পথ যাত্রা করে আমি শহরে এলাম আমার বৌমাকে দেখবো বলে। ভেবেছিলাম বৌমাকে দেখার পর আমার সব ক্লান্তি কেটে যাবে। মীনাক্ষী দেবীর কথা শুনে মনিকার খুবই খারাপ লাগে। নিজের বউয়ের নামে এমন কথা শুনতে রোহিতেরও ভালো লাগে না। মা, শহরের সব মেয়েরাই এরকম হয়। তুমি প্রথমবার শহরে এসেছো তো, তাই জন্য তোমার এরকম মনে হচ্ছে। দেখবে আস্তে আস্তে তোমার সবকিছু নর্মাল হয়ে যাবে। এত গরমে তুমি কষ্ট করে এসেছো তো, তুমি বরং আগে ঠান্ডা জল দিয়ে স্নান করে নাও, তারপর দেখবে অনেকটা ফ্রেশ লাগবে। হ্যাঁ মা, চলুন আমি আপনাকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। আপনি স্নান করে বেরোবেন, আমি খাবার রেডি করে রাখছি। আজকে আপনার জন্য আমি অনেক কিছু রান্না করেছি জানেন। এই বলে মনিকা তার শাশুড়ি মাকে তাদের বাথরুমের দিকে নিয়ে যায়। মনিকা তাদের বাথরুমের বাথট্যাপটা নির্দেশ করে তার শাশুড়ি মাকে স্নান করার কথা বলে।
মীনাক্ষী দেবী বাথট্যাব দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। কি হলো মা, আপনি কিছু বলছেন না যে? আপনি স্নানটা করে নিন, আমি বাইরে চলে যাচ্ছি। এত ছোট পুকুর, তোমরা বাড়ির মধ্যেই পুকুর বানিয়ে রেখেছো, ঠিক আছে, এটা দেখে আমার বেশ ভালোই লেগেছে যে স্নান করার জন্য বাড়ির বাইরে যেতে হবে না। কিন্তু এত ছোট পুকুর কেন বানিয়েছো তোমরা? এইটুকু পুকুরের মধ্যে কোমর পর্যন্ত জলও তো নেই, এই পুকুরে ডুব দিয়ে স্নানও তো করা যাবে না। শাশুড়ি মায়ের কথা শুনে মনিকার খুবই হাসি পায়, কিন্তু সে তার শাশুড়ি মাকে অপমান করবে না ভেবে নিজের হাসি কোনো রকমে চেপে রাখে। মা, এটা বাথট্যাব, এটাকে পুকুর বলে না। আপনি এর মধ্যে নেমে পড়ুন, দেখবেন খুব ভালো মতো স্নান করতে পারবেন। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? খুব ভালো মতো আপনার বডি মাথা সবই ভিজে যাবে, ডুব দেওয়ার তো কোনো প্রয়োজন পড়বে না। আরে বাবা, সে না হয় বুঝলাম, একটু যে হাত পা মেলিয়ে সাঁতার কাটবো সেটার তো কোনো উপায় নেই। তুমি তো শহরের মেয়ে, সাঁতার কাটা শরীরের জন্য কতটা উপকারী সেটা তুমি আর কি জানবে। আমি ব্যায়াম করতে পারি না বলে ডাক্তার আমাকে প্রত্যেকদিন 30 মিনিট করে সাঁতার কেটে স্নান করতে বলেছে। তোমাদের এই ছোট পুকুরে স্নান করলে আমি তো দুদিনে একেবারে অসুস্থ হয়ে পড়বো। মনিকা কিছুতেই তার শাশুড়ি মাকে বোঝাতে পারে না। শেষ পর্যন্ত রোহিত এসে তার মাকে বোঝানোর চেষ্টা করে। ছেলের কথা শুনে মীনাক্ষী দেবী বাথট্যাবে স্নান করে ঠিকই, কিন্তু এভাবে স্নান করে তার একটুও ভালো লাগে না। এরকম ভাবেই কয়েকদিন চলে। সেখানে থাকতে মীনাক্ষী দেবীর এমনি কোনো অসুবিধা না হলেও শুধুমাত্র স্নান করা নিয়েই তার নানান রকমের সমস্যা হয়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মীনাক্ষী দেবী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওই শহরের চারিদিকে সে পুকুর খুঁজে বেড়ায় স্নান করার জন্য। এত বড় এলাকা, কোথাও একটাও পুকুর দেখা যাচ্ছে না। সবকটা এক একটা গন্ড মূর্খ, সবাই বাড়ির মধ্যে ছোট ছোট করে পুকুর বানিয়ে রেখেছে। বাবা, সবাই মিলে পাড়ার মধ্যে একটা বড় করে পুকুর তৈরি কর, তাহলে তো সবাই মিলে এক জায়গায় স্নান করতে পারে। শহরের লোকজন এতটা বোকা তা আমি জানতাম না। এরকম ভাবে মীনাক্ষী দেবী নিজের মনেই বকবক করতে থাকে এবং রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে রাস্তায় বেশ কয়েকজন ব্যক্তিকে দেখে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ও দাদা, ও দাদা, এই যে, ও বৌদি, এখানে কোথায় পুকুর আছে বলতে পারবেন? পুকুর, বড় পুকুর, বড় পুকুর, ছোট পুকুরের কথা একদম বলবেন না। ছোট পুকুর আমাদের বাড়ির বাথরুমের মধ্যেই আছে। আমার না একটা বড় পুকুর দরকার, কেউ বলতে পারবেন বড় পুকুরটা কোথায় আছে? মীনাক্ষী দেবীর কথা শুনে শহরের লোকজন ভীষণ পরিমাণে অবাক হয়। তার কথা কেউ ভালো মতো বুঝতেও পারে না, তাই বেশিরভাগ লোকজন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর বেশ কয়েকজন লোক তাকে পাগল ভেবে হাসতে থাকে। এরা কি বাংলা ভাষাও বোঝে না? একটা কথা জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর পর্যন্ত দিল না। ওই তো একটা বড় মতো পুকুর দেখা যাচ্ছে যেন। আসলে মীনাক্ষী দেবী ড্রিম প্লাজা নামক একটি সোসাইটির সুইমিং পুলের কাছে চলে এসেছিল। দূর থেকে সেই সুইমিং পুলটাকে দেখে সেটাকে সে পুকুর বলে মনে করে এবং ওই সুইমিং পুলটাকে দেখে সে খুবই খুশি হয়। যাক, শেষ পর্যন্ত একটা পুকুর খুঁজে পেলাম। যাই, এবার ভালো করে স্নান করে নিই। আরে আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ভেতরে যাচ্ছেন কেন আপনি? কি চাই আমাকে বলুন। আরে বাবা, আমি তো ওই পুকুরে যাচ্ছি, পুকুরে স্নান করব বলে। অনেকদিন হয়ে গেছে পুকুরে স্নান করা হয়নি। আজকে আমি পুকুরে স্নান করেই ছাড়বো। তোমাদের শহরে একটাও পুকুর খুঁজে পাওয়া যায় না। আমাদের গ্রামে গিয়ে একবার দেখে এসো, একটু দূরে দূরেই পুকুর দেখতে পাবে। ও বুঝলাম, তুমি তাহলে বোকা মানুষ, সুইমিং পুলে স্নান করতে এসেছো। দেখি একে বোকা বানিয়ে কিছু টাকা আদায় করা যায় কিনা। বেশি টাকা দিতে পারবে বলে তো মনে হচ্ছে না, দেখে দেখাই যাক। আরে কি হলোটা কি? গেটটা খোলো, আমাকে ভেতরে যেতে দাও, আমি স্নান করব। এখানে স্নান করতে গেলে তো আপনাকে 100 টাকা দিতে হবে। 100 টাকা না দিলে আমি গেট খুলতে পারবো না। আগে 100 টাকা দিন, তারপর ভেতরে যান। ওরে বাবা, পুকুরে স্নান করার জন্য 100 টাকা দিতে হবে? শহরের লোকজন পুকুর ভাড়া দেয় তা তো কখনো শুনিনি। আচ্ছা আচ্ছা, বুঝেছি, এখানে পুকুরের সংখ্যা কম তো, তাই জন্য হয়তো পুকুর ভাড়া দিয়ে টাকা ইনকাম করে সবাই। অনেকদিন ধরে মাথায় শ্যাম্পু করা হয় না, গায়ে সাবান মাখাও হয় না। 100 টাকা দিয়ে হলেও আজকে তো আমি পুকুরে স্নান করবই। এই বলে মীনাক্ষী দেবী ওই সিকিউরিটি গার্ডকে 100 টাকা ধরিয়ে দেয়। সুইমিং পুলের কাছে গিয়ে মীনাক্ষী দেবী খুবই খুশি হয়। সে তার শাড়ির আঁচল থেকে একটা শ্যাম্পুর প্যাকেট এবং এক টুকরো ভাঙা সাবান বের করে। একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, শহরে বেশি পুকুর নেই ঠিকই, কিন্তু এই পুকুরের জলটা খুবই পরিষ্কার। কি সুন্দর নীল রঙের জল। আমাদের পুকুরের জলগুলো তো কেমন যেন সবুজ সবুজ। এই বলে মীনাক্ষী দেবী সুইমিং পুলের মধ্যে নেমে প্রথমেই মনের ইচ্ছা মতো ভালো করে সাঁতার কাটে। মাথায় শ্যাম্পু দিয়ে গায়ে সাবান মেখে সে বেশ কিছুক্ষণ ধরে স্নান করতে থাকে। তাকে এভাবে স্নান করতে দেখে ওই সোসাইটির বেশ কিছু ব্যক্তি ভীষণ পরিমাণে অবাক হয়। তারা সিকিউরিটি গার্ডকে সেই নিয়ে নানান রকমের প্রশ্ন করে।
কি জানি এই মহিলাটা কোথা থেকে ঢুকে এসেছে, কিছুই তো বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি এনাকে বাইরে বের করে দিচ্ছি। আপনারা জান আমি ব্যবস্থা নিচ্ছি। এই যে কাকিমা, সাবান শ্যাম্পু দিয়ে আপনি তো আমাদের সুইমিং পুলের জলটাই নষ্ট করে দিচ্ছেন। আপনাকে তো এবার সুইমিং পুলের জল নষ্ট করার জন্য জরিমানা দিতে হবে। আমি জরিমানা দেবো কেন? শহরের লোকজন স্নান করার সময় কি মাথায় শ্যাম্পু দেয় না, গায়ে সাবান মাখে না? শ্যাম্পু আর সাবান দিয়ে জল নষ্ট হয় কে বলেছে? সিকিউরিটি গার্ড মীনাক্ষী দেবীর কোনো কথা না শুনে তাকে এক জায়গায় বসিয়ে রাখে। মীনাক্ষী দেবীকে কিছুতেই সেখান থেকে যেতে দেয় না। মীনাক্ষী দেবী সেই জন্য রাগে গজগজ করতে থাকে। অন্যদিকে ঘুম থেকে ওঠার পর মীনাক্ষী দেবীকে বাড়িতে না দেখতে পেয়ে তার ছেলে এবং বৌমা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। বাইরে বেরিয়ে তারা অনেকক্ষণ ধরে চারিদিকে খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত মীনাক্ষী দেবীকে খুঁজে পায়। ইনি তাহলে আপনার মা? কোত্থেকে ধরে এনেছেন এরকম পাগল মহিলাকে? গ্রামের গেও ভূত একটা আমাদের সুইমিং পুলের জলটা একেবারে নষ্ট করে দিয়েছে। নিয়ে যান নাকি এখান থেকে, বাড়িতে নিয়ে গিয়ে চেন দিয়ে বেঁধে রাখুন, তা নাহলে আবার এখানে চলে আসবে। সিকিউরিটি গার্ডের কথা শুনে রোহিত এবং তার বউ খুবই লজ্জিত বোধ করে। তারা সিকিউরিটি গার্ডের কাছে ক্ষমা চায় এবং মীনাক্ষী দেবীকে তাদের সঙ্গে বাড়ি যাওয়ার কথা বলে। তোরা ক্ষমা চাইলি কেন? এই লোকটা আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে আর আমাকে ভালো মতো স্নানও করতে দেয়নি। পুকুরে স্নান করার জন্য 100 টাকা ভাড়া দিলাম। 2-3 ঘন্টা অন্তত স্নান করতে দেওয়ার কথা, আমাকে তো 1 ঘন্টাও স্নান করতে দিল না। তোরা আমার কথাটা শোন না। রোহিত তার মায়ের কোনো কথা না শুনে জোর করে তাকে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালবেলায় মীনাক্ষী দেবীর শরীর খুবই খারাপ করে। তার প্রচন্ড ঠান্ডা লেগে সর্দি কাশি হাঁচি হতে থাকে। তোমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তুমি সুইমিং পুলের ওই ঠান্ডা জলে স্নান করতে গেছো। এরকম হঠাৎ করে জল চেঞ্জ হয়েছে বলে তোমার ঠান্ডা লেগে গেছে। আমি বরং একটা ডাক্তারকে ডেকে নিয়ে আসি। আর খবরদার বলছি মা, তুমি কিন্তু বাড়ি থেকে বাইরে কোথাও বেরোবে না। মনিকা, তুমি মায়ের খেয়াল রাখবে। এই বলে রোহিত ডাক্তার ডাকতে চলে যায়। কিছুক্ষণ পর রোহিত ডাক্তারবাবুকে নিয়ে বাড়িতে আসে। মীনাক্ষী দেবী চিকিৎসা করে ডাক্তারবাবু বলে, এনার খুব ঠান্ডা লেগে গেছে, গায়ে অনেক জ্বরও আছে। যে ওষুধগুলো লিখে দিয়েছে সেগুলো সময় মতো খাওয়াবেন, ভয়ের কিছু নেই। প্রতিদিন গরম জলে স্নান করাবেন, যতদিন না শরীর ঠিক হচ্ছে ঠান্ডা জলে একদম স্নান করবেন না। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। ডাক্তারবাবু কি বলে গেলেন শুনলেন তো মা? আপনি যেন আবার সুইমিং পুলে স্নান করতে যাবেন না, বাড়িতেই গরম জলে স্নান করবেন। হ্যাঁ শুনেছি, আমি কানে কালা নই যে আমি কিছু শুনতে পাবো না। ডাক্তারবাবু যে বলে গেল গরম জলে স্নান করতে, তুমি গরম জল না করে এখানে বসে বসে তোমার শাশুড়ি মাকে জ্ঞান দিচ্ছ। বেশি ফালতু কথা না বলে যাও, জল গরম করে নিয়ে এসো। স্নান করার জন্য জল গরম করতে হবে না মা, আমাদের বাথরুমে তো গিজার আছে, আপনি গিয়ে দেখুন, গিজার দেখতে পাবেন। কি গিজার? ও, তুমি গাজরের কথা বলছো? শহরের লোকজন দেখছি কোনো কথাই ঠিক করে বলতে পারে না। গাজরকে গাজর বলে ডাকতে পারছো না? এরকম ন্যাকামি করে গিজার বলার কি আছে? 1 মিনিট, তুমি বাথরুমের মধ্যে গাজর রেখেছো কেন? ওই গাজরগুলো কি আর খাওয়া যাবে? গাজর কেউ কখনো বাথরুমের মধ্যে রাখে? তোমার এটুকু বুদ্ধি নেই? মা, আমি গাজরের কথা বলছি না, আমি গিজারের কথা বলছি। গিজার দিয়ে জল গরম করা যায়, সেই জল দিয়েই স্নান করা যায়। চলুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে দেখুন, এই সাদা মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা গিজার। এটা আমি অন করে দিচ্ছি। কিছুক্ষণ পর আপনি এই কলটা চালাবেন, দেখবেন গরম জল বেরোবে। আপনি ওই জল দিয়ে স্নান করে নেবেন, ঠিক আছে? মনিকার কথা শুনে মীনাক্ষী দেবী খুবই অবাক হয়। এরকম ভাবে কোনো মেশিনের মাধ্যমে যে জল গরম করা যায়, এটা মীনাক্ষী দেবী আগে কখনোই শোনেনি। মনিকা সেখান থেকে চলে গেলে মীনাক্ষী দেবী খুবই ভালো মতো ওই গিজারটা পর্যবেক্ষণ করে দেখতে থাকে। অনেকক্ষণ ধরে গিজারটা অন করে রাখার ফলে জল অনেক বেশি গরম হয়ে যায়। মীনাক্ষী দেবীর এই নিয়ে কোনো ধারণা না থাকায় সে ওই গরম জলই গায়ে ঢেলে দেয়। প্রায় ফুটন্ত জলের মতো গরম জল গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার গা পুড়ে যায়। মীনাক্ষী দেবী ভয়ে ভীষণ পরিমাণে চিৎকার করে কাঁদতে থাকে। রোহিত এবং তার বউ তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। মনিকা, তাড়াতাড়ি করে মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। রোহিত এবং মনিকা দুজনে মীনাক্ষী দেবীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেশ কিছুক্ষণ ধরে মীনাক্ষী দেবীর চিকিৎসা চলে। কিছুটা সুস্থ হওয়ার পর তারা মীনাক্ষী দেবীকে বাড়িতে নিয়ে আসে। মনিকা খুব ভালো মতো দিনরাত তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে। আস্তে আস্তে রোহিত এবং মনিকা মীনাক্ষী দেবীকে ভালো মতো সবকিছু বোঝাতে থাকে। আমি সব বুঝতে পেরেছি, গ্রামের আর শহরের স্নান এক রকমের নয়। শহরে সব পাওয়া গেলেও পুকুর খুঁজে পাওয়া যাবে না। শহরে কিভাবে স্নান করতে হয় সেটা আমি শিখে নিয়েছি, আমার আর কোনো ভুল হবে না। তবে বৌমা, এখনো কিন্তু তোমার কাছ থেকে অনেক কিছু শেখা বাকি।